আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সরকার থেকে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি। এদিকে যে দল মানুষের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হবে তাদের ভবিষ্যৎ নেই বলছেন আমির খসরু। জানাবো এনসিপির যোগ্য নেতৃত্ব না থাকলে ভোট দেবেন না বলছেন হাসনাত আব্দুল্লাহ। এবং সর্বশেষ জানাবো 5 বছরে 8 শতাধিক নির্বাচনী মামলা হয়েছে বলছে ইসি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার থেকে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় বিএনপিকে হতাশ করেছে। বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। স্থায়ী কমিটির ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনার প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গেছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি। তিনি বলেন, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল কোনো সময়ে প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি এবং এখনো চায় না, কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি করে এসেছি। যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসঙ্গে চলতে পারে। পতিত ফ্যাসিবাদী শক্তির এবং ব্যক্তির অর্থাৎ দল ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে। যে দল মানুষের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হবে তাদের ভবিষ্যৎ নেই বলছেন আমির খসরু। যে রাজনৈতিক দল মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হবে তার কোনো ফিউচার নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আগামী রাজনীতি আগের রাজনীতির মতো হবে না। আগামী রাজনীতি সত্যিকার অর্থে পরিবর্তনশীল মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য করতে হবে। যেসব রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল এটা বুঝবে না তাদের কোনো রাজনৈতিক ফিউচার নেই। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 1000 সংস্কার করে বাংলাদেশে কোনো লাভ হবে না যদি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হয়। সংস্কারের প্রথম ধাপ হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন। এইটাই অব্যাহত রাখতে হবে। যে পরিবর্তনের আশা আকাঙ্ক্ষার জন্য মানুষ অপেক্ষা করছে, সেটা যদি আগামী রাজনীতি দিতে না পারে সে রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলের কোনো ফিউচার আছে বলে আমি মনে করি না। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব যারা পালন করছেন তাদের এই দায়িত্ব দেওয়ার পেছনে যে শক্তিগুলো ছিল তার মধ্যে প্রথম হচ্ছে ছাত্র জনতার সমর্থন, দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক দলগুলোর সমর্থন এবং তৃতীয় শক্তি হচ্ছে বাংলাদেশের নাগরিক বাহিনী। এছাড়া দেশ হাসিনার পতনের পেছনেও এই তিনটা শক্তি কাজ করেছে। সংস্কার হচ্ছে মানুষের অধিকার ও গণতন্ত্র ফিরে পাওয়ার সংস্কার। সুতরাং এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই তিনটা শক্তি যারা এই সরকারকে দায়িত্ব দিয়েছিলেন তার মধ্যে আজ ছাত্র জনতার অবস্থানটা কোথায়, এমন প্রশ্ন রেখে তিনি বলেন, একটা ছোট সংখ্যা আছে যারা অব্যাহতভাবে একটা দল গঠন করেছে। তারা নিজেদের অবস্থান এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার জন্য আন্দোলন অব্যাহত রেখেছে, কিন্তু বাকি যারা ছাত্রদের মধ্যে ছিল তারা কি বলছে এটা তো শুনতে হবে। এরপর হচ্ছে রাজনৈতিক দল। রাজনৈতিক দলের মধ্যে বিএনপি সবচেয়ে বড় দল। বিএনপির সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছে আজ তারা কোথায় এবং তাদের অবস্থানটা কোথায় এটা বিবেচনা করার দরকার আছে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তৃতীয় হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী, তাদের অবস্থান কোথায়। যেদিন এই সরকারকে বসানো হয়েছে সেদিনের সঙ্গে যদি আজকে আমরা কম্পেয়ার করি তাহলে কোন অবস্থান থেকে আজকে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি এটা সবার অ্যানালাইসিস করা দরকার। কোথায় যেন এখন একটা বিভক্তি হয়ে গেছে। এই বিভক্তির দায় কে নেবে? যারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে জাতীয় ঐক্যের মাধ্যমে একটি গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে চেয়েছিল সেটা কেন আজকে প্রশ্নবিদ্ধ হয়েছে? যারা সমর্থন দিয়েছে তারা কেন এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবে? এটার একমাত্র কারণ হচ্ছে যে প্রত্যাশা নিয়ে গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়া এবং যে কাজগুলো করা দরকার ছিল সেটা দৃশ্যমান হচ্ছে না। তিনি আরো বলেন, সংস্কারের ব্যাপারে কারো কোনো দ্বিমত দেখছি না। সংস্কার করে ওরা গলা শুকিয়ে ফেলেছে। সকলের সংস্কারপত্র অলরেডি জমা দিয়েছি। ডক্টর ইউনূস প্রথম থেকে বলছেন, যেখানে ঐক্যমত্য হবে সে সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে। সবাই সংস্কারপত্র জমা দেওয়ার পরেও কোনো বিষয় ঐক্যমত্য হয়েছে, এই বিষয়গুলো যাদেরকে জানানো হচ্ছে না কেন? এটা তো একটা রহস্যের ব্যাপার। আমরা যেদিন দেখা করেছি ওই প্রশ্নটা সেদিনও বলেছি। ওই দিন আলিরিয়া ছিলেন তো, কেন জানানো হচ্ছে না? সমস্যাটা কোথায়? এটাও বলা হয়েছে যেগুলোতে ঐক্যমত্য হয়েছে তার বাইরে যদি দুইটা বিষয়ে নেগোসিয়েশন থাকে সেটাও একটা সময়সীমার মধ্যে সমাধান করা যায়। আর যদি এগুলোতে ঐক্যমত্য না আসে তাহলে যতটুকু ঐক্যমত্য হয়েছে সেটাও তো সমাধান হওয়া দরকার। বিএনপির এই নেতা বলেন, ডক্টর ইউনূস বলেছেন বেশি হলে জুন আর কম হলে ডিসেম্বর। এখানে কম বেশির প্রশ্নটা কোথা থেকে আসলো? উনি তো নিজেই বলেছেন ঐক্যমত্য যেগুলো হবে তার ভিত্তিতে সংস্কার হবে। আবার বেশি আর কমের ইস্যুটা কোথা থেকে এলো? তাহলে কোনটা বেশি আর কোনটা
কম এটা কে নির্ধারণ করবে? আমি যেটা মনে করি, কেউ যদি বলতে পারে আমরা কমের মধ্যে সমাধান চাই, আর কেউ যদি বেশি চায় সেটাও ভালো। বেশির মধ্যে সমাধান আছে, কমের মধ্যেও সমাধান আছে। বেশির মধ্যে যদি আমি ওনাদের কথার মধ্যে আসি, তাহলে তো ঐক্যমতের প্রয়োজন হচ্ছে না। ঐক্যমত তো বেশিও হবে না, আবার কমও হবে না। ঐক্যমতটা কোথায় জানার জন্য, এবং সনদের যে কথাটা বলা হয়েছে সে সনদটা সই করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য গোঁজামিলের কোনো সুযোগ নেই। আমির খসরু বলেন, বিচারের কথা যেখানে বলছে বাংলাদেশে এমন কোনো লোক নেই যারা আওয়ামী লীগের বিচার চায় না। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। আমাদের চেয়ে বেশি বিচার চায় অন্য কোনো দল, তা তো হবে না। আমাদের চেয়ে ক্ষতিগ্রস্ত কেউ হয়নি, সুতরাং বিএনপি বিচারের জন্য বেশি আগ্রহী। সরকারের কাজ হচ্ছে বিচারের আওতায় আনা। বিচার ব্যবস্থার মাধ্যমে এদের বিচার করতে হবে। তাহলে 10 মাসে সরকার এদেরকে বিচারের আওতায় আনতে পারছে না কেন? সরকার যদি তাদের বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়, আমরা বিচারের আওতায় আনবো, কিন্তু বিচার করবে স্বাধীন বিচার বিভাগ, সরকার করবে না। আমরা শেখ হাসিনার মতো বিচার করে বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। সংস্কারের ক্ষেত্রে কোনো সমস্যা দেখছি না মন্তব্য করে তিনি বলেন, বিচারের ক্ষেত্রে কোনো সমস্যা দেখছি না। তারপরেও রোডম্যাপটা দিতে এত ভয় কেন? আর নির্বাচন নিয়ে এত ভয় কেন? যাদের নির্বাচন দিতে ভয়, অর্থাৎ জনগণের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই, জনগণের উপর তাদের কোনো আস্থা নেই, গণতান্ত্রিক অর্ডারের উপর তাদের কোনো আস্থা নেই। আজকে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে, তাহলে তাদের গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে, নির্বাচনের বিপক্ষে সংস্কার এবং বিচারের বিষয়টা নিয়ে আসার অর্থ কি? এটা কোনো সাংঘর্ষিক বিষয় না, সবগুলো কিন্তু মিউচুয়াল এক্সক্লুসিভ, সবগুলো চলমান প্রক্রিয়া। আমির খসরু বলেন, 5 থেকে 10 জন লোক নিজেদের বিজ্ঞ মানুষ হিসেবে মনে করে যে জনগণকে বাইরে রেখে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাদের সঙ্গে শেখ হাসিনার ব্যবধানটা কোথায় তা আমি দেখতে পাচ্ছি না। গণতন্ত্রের স্পিরিট থেকে সরে গিয়ে অনির্বাচিত সরকারের দিনগুলো যত দীর্ঘায়িত হবে, তত বেশি অস্থিতিশীল হবে দেশ, তত বেশি মানুষ অধিকারহীন হবে। অনির্বাচিত সরকার যদি বেশি দিন ক্ষমতায় থাকে, তাহলে তার আচরণ স্বৈরাচারের মতো হতে বাধ্য। সেটা অনির্বাচিত সরকার যে ফরম্যাটেই আসুক না কেন, যাদের সমর্থনে দরকার প্রতিষ্ঠিত হয়েছে, যাদের সমর্থনে আমরা একটি গণতান্ত্রিক উত্তরণ দেখতে চেয়েছি, এই সরকারের কাছ থেকে সেই সমর্থন কিন্তু থাকবে না। আমরা সেই অবস্থায় যেতে চাই না। আমরা চাই সরকার একটি নিরপেক্ষ ভূমিকা পালন করুক। এনসিপির যোগ্য নেতৃত্ব না থাকলে ভোট দেবেন না, বলছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির যোগ্য নেতৃত্ব না থাকলে ভোট দেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিকালে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় পথসভায় তিনি কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামী নির্বাচনে আপনারা যোগ্য নেতৃত্বকে ভোট দেবেন। যদি দেখেন এনসিপি থেকে যোগ্য নেতৃত্ব নাই, আপনাদের ভোট দেওয়ার প্রয়োজন নাই, মার্কা থেকে ভোট দেওয়ার প্রয়োজন নাই। উল্লেখ করে তিনি আরো বলেন, সবার সেবা করবে তাকে আপনারা ভোট দেবেন। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, আমাদেরকে সচেতন হতে হবে। নিজেরা যদি দুর্নীতি না করি, তাহলে আমাদের নেতা কখনো দুর্নীতিবাজ হতে পারবে না। আর আগের মতো যদি ভোট বিক্রি করে দিই, তাহলে 5 বছর আমাকে নির্যাতন করবে, জুলুম করবে, আমি মুখ ফুটে একটা কথা বলতে পারবো না। আমাদেরকে আগে সচেতন হতে হবে। উল্লেখ করে তিনি বলেন, আমাদের দুর্নীতি বিরোধী অভিযান শুরু হবে আমাদের পরিবার থেকে। আমার বাবা ইনকামের স্বচ্ছতা আছে কিনা সেই প্রশ্ন করার সৎ সাহস থাকতে হবে। আপনার বাবার বেতন 40,000 টাকা, বাসা ভাড়া দিচ্ছে 25,000 টাকা, আপনাকে আইফোন কিনে দিচ্ছে 1.5 লাখ টাকার। আপনার বাবার ইনকামকে যদি প্রশ্ন করতে না পারেন, তাহলে আপনার যথাযথ শিক্ষা এখনো পর্যন্ত হচ্ছে না। 5 বছরে 8 শতাধিক নির্বাচনী মামলা হয়েছে, বলছে ইসি। গত 5 বছরে দ্বাদশ জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন ঘিরে সারা দেশে 812টি মামলা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কর্মকর্তারা বলছেন, মামলাগুলোর মধ্যে কিছু আছে উচ্চ আদালতে, কিছু আছে জেলা নির্বাচনী ট্রাইব্যুনালে। 2020 সাল থেকে এখনো পর্যন্ত মামলাগুলো হয়েছে, যার মধ্যে অল্প কিছু মামলা নিষ্পত্তি হয়েছে, অধিকাংশই অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। ইসির আইন শাখার সিনিয়র সহকারী সচিব মাইনুল ইসলামের তৈরি করা এ সংক্রান্ত প্রতিবেদন থেকে জানা গেছে, 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উচ্চ আদালতে মামলা হয়েছে 132টি। ওই নির্বাচনে জেলা বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে হয়েছে 2টি মামলা। এছাড়া বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের মামলা আছে 14টি, উপজেলা নির্বাচন সংক্রান্ত 28টি ও পৌরসভা নির্বাচন সংক্রান্ত 46টি মামলা হয়েছে। আর ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে মামলা হয়েছে 590টি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।